আজকে আমরা মেনলি ডিবিএমএস এর ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কি বা এই রিলেটেড কি কি জিনিস হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। মেনলি এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কনস্ট্রেন্ট না জানলে আমরা ফার্দার পরে এসকিউএল বা এসকিউএল এ কিভাবে কাজ করতে হয় সেগুলো করতে পারবো না বা ঠিকমতো সাজাতে পারবো না। আচ্ছা, কনস্ট্রেইন্টস এই কথাটার মানে আমরা বুঝতে পারছি। কনস্ট্রেইন্ট মানে সাপোজ আমরা এমন একটা কোনো কাজ করছি, যেই কাজটাকে কেউ একটা বাধা দিচ্ছে, মানে সেই কাজটা আমাদের করা যাবে না, অ্যাকসেপ্টেবল নয় সেই কাজটা। সে যদি আজকে আমরা এমন একটা কাজ করছি যেটা আমাদের বাড়ির লোক করতে না করেছে, যদি আমরা এটা করি তাহলে বাড়ির লোক আমাদের মারবে। ঠিক সেম ভাবেও আমরা ডিবিএমএস এ যখন ডেটা কালেক্ট করব, যখন সেটাকে আমরা রিলেশনাল ফরম্যাটে সাজাবো, তো সেই জায়গাতেও আমরা এমন কিছু কাজ করব না যেটা আমাদের দরকার নেই বা যেটা করলে ভুল হবে। তো সেই জন্য এই কনস্ট্রেইন্ট গুলো কি করবে, যে যখন তুমি ভুল কাজ করবে সেটাকে বাধা দেবে। খুব বেসিক্যালি যদি আমি এটার ডিক্লারেশনটা বলি বা ডেফিনেশনটা বলি, ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট আর আমি শর্টে লিখলাম, ইন্টিগ্রিটি কন্টেইন্ট আর set of rules used in DBMS to ensure that the data in a database is accurate, consistent and reliable। মানে এই কনস্ট্রেইন্ট গুলো তোমার ডিবিএমএস এ এমন একটা রুলস ক্রিয়েট করবে, যার সাহায্যে তোমার ডিবিএমএস এর যে ডেটাগুলো থাকবে বা ডেটাবেসটা থাকবে সেটা অ্যাকিউরেট করতে সাহায্য করবে, ডেটা কনসিস্টেন্ট হবে এবং ডেটা রিলায়েবল হবে। ওকে, আমরা দেখবো এরপরে আরো পার্ট দেখবো, যাতে বুঝতে পারবো যে এটার কেন দরকার ছিল। তোমরা তোমাদের ডেফিনেশন তোমাদের যে বই আছে সেখান থেকে পুরোপুরি প্রপার পেয়ে যাবে। এখানে জাস্ট আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, ওকে না? ওকে, আমরা মেনলি এই ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্টের কতগুলো ভাগ দেখব। কি কি টাইপ ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট তোমাদের সিলেবাস অনুযায়ী যে কটা আছে সে কটা আমি বলছি। ফার্স্ট যদি ভাবি, এনটিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট। সেকেন্ড ভাবো যে ডোমেইন কনস্ট্রেইন্ট। এই ডোমেইন কনস্ট্রেইন্টস এর মধ্যে মেনলি আরো দুটো কনস্ট্রেইন্ট হয়। সেটা কি কি? নাম্বার 1, সেটা হচ্ছে একটা নট নাল কনস্ট্রেইন্ট। সেকেন্ড হচ্ছে চেক কনস্ট্রেইন্ট। ওকে, তারপরে হয় কি কনস্ট্রেইন্ট, যার মধ্যে পরে হচ্ছে প্রাইমারি কি, সরি ঠিক আছে, ছোট বড় মিস হয়ে গেল, প্রাইমারি কি কনস্ট্রেইন্ট এবং হয় ইউনিক কি কনস্ট্রেইন্ট। ওকে, এবং লাস্ট ওয়ান যেটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট। ওকে, এই 4 টাইপের কনস্ট্রেইন্ট আমরা দেখব, এবং হয়তো বইতে এগুলোকে মার্জ করে, সিঙ্গেলও বলতে পারে,
বাট এগুলো ডোমেনের এটা কি এর মধ্যেই পড়ে। ঠিক আছে, এই কটা মেনলি আমাদের জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট আমরা যেটা শিখবো, যে কনস্ট্রেইন্ট সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ডোমেইন কনস্ট্রেইন্ট। ডোমেইন কনস্ট্রেইন্ট, ওকে না? আচ্ছা, আমি একটা এক্সাম্পল বলছি, তারপরে আমরা সেই জিনিসটাকে ডিসক্রাইব করার চেষ্টা করছি। সাপোজ ভাবো, ওকে, আমরা ডোমেইন কনস্ট্রেইন্টে মেনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা কি, আগে একটু ডোমেইন কনস্ট্রেইন্ট সম্পর্কে বলে নিই। আচ্ছা, ডোমেইন কনস্ট্রেইন্ট আর আ টাইপ অফ integrity constraint that ensure the values stored in a column of a database are valid and within a specific range or domain। যদি তুমি ভাবো, they define what type of data is allowed in a column and restrict invalid data entry, ওকে না? এবং এর পরের কথাটা, the data type of domain include string, char, time, integer, date, etc. তার মানে লজিক্যালি কি বলতে চাইছে সেটা হচ্ছে, সাপোজ ভাবো এই যে ডোমেন কনস্ট্রেইন্ট, মানে তোমার এখানে ডোমেন কোনগুলো, আমরা যদি একটা এস আইডি ভাবি, এস আইডি মানে কি, আমরা এখানে কি ডিটারমাইন করতে যাচ্ছি, স্টুডেন্ট আইডি। যদি কেউ স্টুডেন্ট আইডিতে গিয়ে লিখছে তার নাম, তাহলে তো এটা এরার, কারণ আইডিতে অবশ্যই তোমাকে আইডি লিখতে হবে, কোনো ইন্টিজার নাম্বার লিখতে হবে, তো সেইটা কিন্তু করা যাবে না, তোমাকে কিন্তু ইন্টিজার নাম্বারই লিখতে হবে। এই যে যখন তুমি এই ফরমেশনটা তৈরি করবে, মানে এই টেবিল তৈরি করবে, তখন নিশ্চয়ই তুমি তার ডেটা টাইপ জুড়বে, যেমন এস আইডির ক্ষেত্রে ইন্টিজার লাগাবে। যদি তুমি ইন্টিজার দাও তাহলে তোমাকে ইন্টিজার ভ্যালু দিতে হবে, তুমি যদি সেখানে নাম্বার দাও তাহলে সেখানে যাতে এরার দেখায়, সেই জিনিসটার জন্য এই কনস্ট্রেইনটা এসছে, এটাকে আমরা বলি ডোমেন কনস্ট্রেইন্ট। কি বলছে, ডোমেন কনস্ট্রেইন্টে তুমি যে কলামে যে ডেটাগুলো দেবে সেটাকে ভ্যালিড হবে তখনই যখন তুমি সেটার একটা স্পেসিফিক রেঞ্জ বলে দেবে এবং তার একটা ডেটা টাইপ বলে দেবে। যেমন সাপোজ আমি বলে দিচ্ছি যে এমন একটা টেবিল করো যেখানে আমরা সেমিস্টার 1 থেকে 5 যারা আছে তারাই শুধু ইনক্লুড হবে। তুমি এমন একটা ডেটা সেখানে এন্ট্রি করছো যার সেমিস্টার হয়তো 8, তাহলে তাকে আমরা এন্ট্রি করবো না, সেটা পুরোপুরি এরার। তার কারণ সেমিস্টারের রেঞ্জ আমরা বলে দিয়েছি 1 থেকে 5, তাহলে সেখানে একটা 8 রেঞ্জের ডেটা কি করে আসতে পারে, অবশ্যই আসতে পারে না। তাই জন্য আমরা এখানে বলতে পারি যে ডোমেন কনস্ট্রেইন্ট মানে তোমার যে কলামের যে অ্যাট্রিবিউটগুলো, নেম যেগুলো আছে, সেগুলো যেন তাদের ফরমেশন, টোটাল ফরমেশনটা যেন ফলো রাখে।
যেমন আমি যদি এখানে বলি স্টুডেন্ট আইডি, তাহলে স্টুডেন্ট আইডির ক্ষেত্রে আমার কি কি ফলো করতে হবে? প্রথম কথা, স্টুডেন্ট আইডিকে মাস্ট বি ইউনিক হতে হবে, প্রথম কথা। এবং তুমি একটা ফরম্যাট ফলো করেছো, এই ফরম্যাটটাকে ফলো করতে হবে। কিরকম ফরম্যাট? যেমন তুমি 001 লিখেছো, 002 লিখেছো, 003 লিখেছো, এইভাবে ফরম্যাটটা ফলো করতে হবে। এবং নো ডুপ্লিকেট ভ্যালু, কারণ তুমি একটা স্টুডেন্টকে তো দুবার এন্ট্রি করাবে না। তুমি এখানেও 001 লিখেছো, এখানেও হয়তো 001 লিখছো, তাহলে সেটা কি করে হতে পারে? একটা স্টুডেন্ট আইডি একজনের জন্যই তৈরি, সেটা কি আরও একজন পেতে পারে? কোনোদিনও পেতে পারে না। তাই জন্য এই কোনো ডুপ্লিকেট ভ্যালুও থাকবে না, সেইটাও ডোমেন কনস্ট্রেন্ট কিন্তু চেক করবে এবং তোমাকে এইভাবে তৈরি করতে হবে। নেক্সট আসছি নেমে, এটা আমি নিচ দিয়ে লিখছি। আচ্ছা, নেম, ভাবো নেমে কি হবে? অনলি ভ্যালিড টেক্সট নেবে, ঠিক আছে না? ভ্যালিড টেক্সট, কোনো নাম্বার নেবে না, নো নাম্বারস, নো নাম্বারস, কারণ নেম সাধারণত টেক্সট ফরম্যাটেই হবে, ঠিক আছে? এবং তুমি এর আগে যেহেতু তোমার এসআইডিকে প্রাইমারি কি কনস্ট্রেন্ট করেছো, তার পার্সপেক্টিভে তুমি কিন্তু এইখানে নেমে কোনো নাল কিন্তু নিতে পারবে না। তাহলে কি হবে? ক্যান নট বি লেফট এমটি। তার কারণটা কি স্যার? তার কারণটা হচ্ছে যে, এক্ষুনি বলবো, কারণ তুমি দেখলেই খানিকক্ষণ আগে ডোমেন কনস্ট্রেন্টের মধ্যেই দুটো কনস্ট্রেন্ট পড়ে, একটা নট নাল কনস্ট্রেন্ট, একটা চেক কনস্ট্রেন্ট। এইটা তার মধ্যে পড়ে, যে নট নাল কনস্ট্রেন্টের মধ্যে এটা পড়ে। কিরকম বিষয়টা? দেখো, তুমি একজন স্টুডেন্ট আইডি ক্রিয়েট করছো, তুমি সাপোজ ভাবো তুমি একজন স্টুডেন্ট, তুমি যখন এনরোল হতে যাচ্ছ, তোমার একটা স্টুডেন্ট আইডি কখন জেনারেট হবে? তুমি একটা ফর্ম ফিল আপ করার পর। তাহলে তুমি সেখানে তোমার নাম ছাড়া কি কোনো ফর্ম ফিল করতে পারো? অবশ্যই নয়। তাহলে তোমার যখন একটা স্টুডেন্ট আইডি ইউনিক রয়েছে, তাহলে তোমার নামও অবশ্যই আছে, তোমাকে নাম দিতেই হবে, সেখানে এন্টার করতেই হবে। তাহলে তুমি যদি তোমার নাম এন্ট্রি না করে সেটাকে নাল দিয়ে রাখো, তাহলে কিন্তু এই নট নাল কনস্ট্রেন্ট তোমার ওই কাজটাকে এরর জেনারেট করবে, ঠিক আছে? তারপরে সেমিস্টারের গল্প তোমাকে বললাম মুখে, যে সেমিস্টার যেমন তোমাকে এখানে রেঞ্জ বলে দিচ্ছে, এটা স্পেসিফিক, তারপরে সেটাকে পারমিট করবে না। সেমভাবে এজও ইন্টিজার হতে হবে, এজও মাস্ট বি ইন্টিজার হতে হবে, ঠিক আছে না? ইন্টিজার হতে হবে। তারপরে তুমি একটা জিনিস ভাবো, কারোর একটা বয়স দিচ্ছ 30, স্বাভাবিকভাবে সে তো তোমার কলেজে পড়ছে না। 30 বছর বয়সে কেউ কলেজে পড়বে? সিম্পল লজিকে। তা তোমাকে তো সেই তাদের সেমিস্টার ওয়াইজ তাদের এজটাকেও জেনারেট করতে হবে। যেমন আমি এখানে দেখো একটা জিনিস করলাম, যাদের এজ 12 তাদের সেমিস্টার 3-তে, যাদের 14 তারা 4-এ, যারা 15 তারা 5-এ, এরকম ভাবে এটা সাজিয়েছি। এবার তুমি লিখছো 30 বছর বয়সে, সেও 3rd সেমিস্টারে। হ্যাঁ, পসিবিলিটি আছে অনেক পরে কেউ লেট পড়াশোনা শুরু করেছে, হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে তুমি ভাবো যে আমার এইরকম ভাবে আমি জিনিসটাকে সাজিয়েছি যে আমি আমার কলেজে মানে 20 বছরের ওপরে কাউকে এনরোল করবো না, সে অ্যাকসেপ্টেবল নয়। তাহলে সেই ক্ষেত্রে তো এটা হবে না। আমরা এইভাবে এখানে একটা এজও এরকম করতে পারি। আবার হতে পারে, খুব ইম্পর্টেন্ট কথা, আবার কেউ হয়েছে যখন কেউ ডেটা এন্ট্রি করেছে, এজের একটা নেগেটিভ দিয়ে দিয়েছে। এজ কখনো নেগেটিভ হতে পারে? হতে পারে না। তো নেগেটিভ ভ্যালু কিন্তু আমরা অ্যাকসেপ্টেবল করব না। তাই ডোমেন কনস্ট্রেন্টের মধ্যে দুটো কনস্ট্রেন্ট ছিল, একটা হচ্ছে নট নাল কনস্ট্রেন্ট, একটা হচ্ছে চেক কনস্ট্রেন্ট। নট নাল কনস্ট্রেন্ট আর একটা হচ্ছে কি চেক কনস্ট্রেন্ট। তাহলে নট নাল কনস্ট্রেন্ট কি করলো? দ্যাট এনশিওরস no records can have null value। আর চেক কনস্ট্রেন্ট কি করছে? this constraint checks
for any specified condition over any attribute or column. মানে তুমি ডোমেন কনস্ট্যান্ট মানে কি, তোমার ডোমেনগুলোতে তুমি কোনোভাবে ভুল করবে না, কোনো নাল ক্যারেক্টার ঢুকতে দেবে না, এইসবগুলো চেক করছো। এবং এই ডোমেন কনস্ট্রেন্টটা কিন্তু নট নাল আর চেক এই দুটো মিলিয়ে ডোমেন কনস্ট্রেন্ট। কেমন বিষয়, তুমি একটা এজ তার একটা রেঞ্জ দিয়ে দিচ্ছ, তাহলে এই যে চেকটা কে করবে, চেক কনস্ট্রেন্ট করবে। আবার তুমি কোনো জায়গায় ডেটা দিতে ভুলে যাচ্ছ, এটাকে করবে, নাল কনস্ট্রেন্ট করবে। এবং এই দুটো কাজ প্রপারলি যদি কেউ একটা এরার জেনারেট করে, তাহলে কি ডোমেন কনস্ট্রেন্ট তোমার ঠিক হয়নি। এবং যদি এই দুটো ঠিক হয়, তাহলে ডোমেন কনস্ট্রেন্ট একদম পাক্কা, আমার কোনো এরার দেবে না, বলবে হ্যাঁ তোমার সিস্টেমে ডোমেন কনস্ট্রেন্ট তো এখন একদম ঠিকঠাক আছে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আসছি যে আমাদের নেক্সট কনস্ট্রেন্টে, যার নাম হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস। ওকে, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট কি করছে? It state that primary key can never contain null value because primary key is used to determine individual rows in a relation uniquely. ঠিক আছে, কি বলছে? এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টে বলছে যে আমরা, আচ্ছা তোমাদের একটু কি কনসেপ্ট নেই, আমি কি কনসেপ্টে প্রাইমারি কি সম্পর্কে একটু বলে নিই। প্রাইমারি কি হচ্ছে, তোমার টেবিলে এমন একটা অ্যাট্রিবিউট থাকবে যে অ্যাট্রিবিউটটা ফুললি ইউনিক হবে। ফুললি ইউনিক মানে যার মধ্যে কোনো ডুপ্লিকেট থাকবে না। এবং তার সাথে সাথে আরো একটা কন্ডিশন, যে ফিল্ডটা আমার ইউনিক এবং তার সাথে সাথে নট নাল, এটাও তোমাকে চেক করতে হবে। নট নাল এবং ইউনিক, তাহলে তাকে আমরা প্রাইমারি কি বলবো। এবং একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকতে পারে, মাল্টিপল প্রাইমারি কি থাকতে পারে না। তাই জন্য একটা প্রাইমারি কির জন্য আমরা পার্টিকুলারলি এরকম ভাবে ফেচ করতে পারি, কোয়ারি করতে পারি। তোমার কাছে একটা টেবিল আছে, যেই টেবিলের তোমার স্টুডেন্ট আইডি অবভিয়াসলি প্রাইমারি কি, কারণ সেটাই একমাত্র ইউনিক হবে। তাই তুমি যখন এই ইউনিক কিটাকে দিয়ে কাজ করবে, তাহলে তখন তোমার সুবিধাটা কি, যে স্পেসিফিক্যালি তুমি স্টুডেন্ট আইডি 004কে ফেচ করছো, তাহলে এটা তো ইউনিক। আমরা 004কে ফেচ করলে ওই ইউনিক জিনিসটার সাহায্যে আমরা পুরো রোয়ের ডেটাটাকে তুলতে পারবো, পুরো রোয়ের ডেটাটাকে নিতে পারবো। তাই জন্য আমার প্রাইমারি কি যেন কোনো নাল ভ্যালু না থাকে, এটা ইউনিকলি আমার যেন ডিক্লারেশন করা থাকে, এই জিনিসটাকে আমরা বলি এনটিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। এনটিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টে যেমন তোমাদের আগের ইয়েতেই আমি যে এক্সাম্পলটা বলেছিলাম, যদি সেই রকমই আমি কোনো একটা এক্সাম্পল এখানে লিখি, ভাবো যে স্টুডেন্ট আইডি, নেম আর সেমিস্টার, ঠিক আছে না। এবার ভাবো স্টুডেন্ট আইডি দিয়েছে 001, 002, 003। ভাবো রাম, সীতা, শ্যাম এরকম রয়েছে, তাহলে সবাই সেমিস্টার 4-এ। তা তুমি কাকে দিয়ে ফেচ করবে? অবভিয়াসলি তুমি এই স্টুডেন্ট আইডি দিয়ে ফেচ করবে, কারণ তুমি যদি এই পার্টিকুলার স্টুডেন্ট আইডিকে ফেচ করতে পারো, তাহলে তার তুমি পুরো ডিটেলস হোল্ড করতে পারবে। হতেই পারে সবাই এক সেমিস্টারে পড়ছে, তাই না? তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে কি কি জিনিস প্যারামিটার মনে রাখবে? একটা ইউনিকনেস হতে হবে, ইউনিকনেস হতে হবে। যে ইউনিকনেসের জন্য তুমি একটা প্রাইমারি কিকে ফেচ করলেই পুরো রোয়ের ডেটাকে তুমি কালেক্ট করতে পারবে। তারপরে কি,
একবার করে বললাম, যেটা হচ্ছে নট নাল হতে হবে। এবং আর একটা জিনিস, যে এসেনশিয়াল ফর টেবিল ডিজাইন, মানে এটা এনশিওর করবে যে তুমি এইটার সাহায্যে তোমার টেবিলের সমস্ত ডেটা আইডেন্টিফাই করতে পারছো। যেমন তোমাকে আমি বলি, আচ্ছা এটা আমি লিখে দিই, যে এসেনশিয়াল ফর টেবিল ডিজাইন, ওকে না? বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম যে ধরো তুমি এইখানে তুমি ভাবছো যে আমি এইটাকে এখন প্রাইমারি কি সেট করবো, মানে এটার মধ্যে ইউনিক আছে রাম, সীতা, শ্যাম, আর সীতার আইডিটা বলো তো, বলে দিলে। হতেই তো পারে এই সেমিস্টারে পরে আর একজন অ্যাড হলো যার নামও সীতা। এবার তুমি কি করে বাঁচবে? এবার তো নেমের মধ্যে ইউনিকনেস নেই। তাহলে তুমি খানিকক্ষণ আগে যার ইউনিকনেস ধরলে সেটার জন্য কি তুমি টেবিল ডিজাইন করতে পারছিলে? মানে টেবিলের সমস্যাটা ফেস করতে পারছিলে না। তাই তোমাকে টেবিল এমনভাবে ডিজাইন করতে হবে যাতে তুমি এমন একটাকে ইউনিক ধরো যার জন্য তুমি পুরো ডেটাকে ফেচ করতে পারো, এবং সেটা ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে। ঠিক আছে, যার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি না থাকে। অ্যাম্বিগুইটি মানে যার মধ্যে কোনো এরকম আনক্লিয়ার জিনিস না থাকে। যখন তুমি 004 ফেচ করছো, তুমি তার জন্য কিন্তু একে ইজিলি ফেচ করতে পারছো। সুতরাং তুমি দুটো সীতার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারছো। ওকে ওকে, এবার আসছি আমরা কি কনস্ট্রেন্টে। কি কনস্ট্রেন্ট, কি কনস্ট্রেন্টস, এক মিনিট, কি কি নাম লিখেছিলাম একবার দেখে নিই। ডোমেন কনস্ট্রেন্ট হয়ে গেল, কি কনস্ট্রেন্ট পড়াচ্ছি, আচ্ছা এরপরে রেফারেন্সিয়াল টেস্ট আছে। ওকে ওকে, কি কনস্ট্রেন্ট, ওকে। কি কনস্ট্রেন্ট মেইনলি তোমার দুটো টাইপ আছে। একটা হচ্ছে তোমার প্রাইমারি কি কনস্ট্রেন্ট, আর একটা হচ্ছে তোমার ইউনিক কি কনস্ট্রেন্ট। ইউনিক কি আর প্রাইমারি কির মধ্যে পুরো সিমিলার, শুধু একটা জিনিসের জন্য দুটোকে আলাদা আলাদা করে করা হয়েছে। আচ্ছা, এই কি কনস্ট্রেন্ট কেন ইম্পর্টেন্ট, বা কি কন্টেন্টস কি কাজ করতে সুবিধা করে? ফার্স্ট অফ অল, এটা প্রিভেন্ট করে ডুপ্লিকেটস ফাইন্ড করতে। ডুপ্লিকেটস ফাইন্ড যদি থেকে থাকে তাহলে কি কনস্ট্রেন্ট সেটাকে ইজিলি ফেচ করবে এবং সেটাকে এরার জেনারেট করবে এবং সেটাকে ঠিক করার চেষ্টা করতে বলবে তোমাকে। সেকেন্ড হচ্ছে মেইনটেইন, খুব ইম্পর্ট্যান্ট, মেইনটেইন রিলেশনশিপ। বিকজ অফ যখন তুমি দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ জেনারেট করবে বা দুটো এন্টিটির মধ্যে রিলেশনশিপ জেনারেট করবে, সেটাকে যাতে প্রপারলি মেনটেন করা যায় তার জন্য কি কনস্ট্রেন্ট ইম্পর্ট্যান্ট। And number 3, enforce data integrity. ওকে না, মানে এটা কি করবে, তোমার যে ইনভ্যালিড যে ডেটাগুলো বা ইনকনসিস্টেন্ট যে ডেটাগুলো সেগুলোকে ও কিন্তু প্রিভেন্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল নিই, তো সেখান থেকে সেটাকে বোঝাই। দেখো, প্রথম যে জিনিসটা আমাদের রয়েছে যেটাকে বলা হয় প্রাইমারি কি কনস্ট্রেন্ট। এর মধ্যে যে প্রথম কনস্ট্রেন্ট তুমি শিখবে সেটাকে বলা হয় প্রাইমারি কি কনস্ট্যান্ট। প্রাইমারি কি কনস্ট্যান্ট তোমরা শুনে নিয়েছো, বুঝতেই পারছো প্রাইমারি কি কনস্ট্যান্ট বলতে আমরা কাকে বলি। লজিক্যালি বিষয়টা হচ্ছে এরকম যে ভাবো যে একটা স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম আছে, ঠিক আছে না? তার মানে 001 ধরো একটা XYZ, 002 ধরো PQR, এরকম আছে। এই যে তুমি এই যে স্টুডেন্ট আইডি কি করেছো, প্রাইমারি কি সেট করেছো। এই যে যখন যেটাকে তুমি প্রাইমারি কি সেট করেছো সেটা আপকামিং ফিউচার কখনো নাল হবে না, কখনো নাল হবে না। যদি তুমি নাল দিয়ে দাও তাহলে খেলা শেষ, তাহলে সেটা তোমার প্রাইমারি কি কনস্ট্যান্ট হলো না, সেটা তোমাকে কিন্তু বাধা দেবে এবং সে তোমার এই সিস্টেমটা, মানে এই যে স্টুডেন্ট আইডি বা স্টুডেন্ট নেম তাই করো না কেন, তুমি কনস্ট্রেন্ট মানে কি, তুমি তো এমন একটা রুল জেনারেট করছো যার জন্য তোমার এই জিনিসগুলোর জন্য ঠিকঠাক থাকে। তাহলে এই ক্ষেত্রে যদি স্টুডেন্ট আইডি নাল চলে আসে তাহলে এই ক্ষেত্রে তোমার প্রাইমারি কি কনস্ট্রেন্ট থাকলো না, তাহলে কিন্তু তোমার এরার আসবে। কনস্ট্রেন্ট মানে তোমার এরার, মানে এরার যদি না আসে তাহলে তোমার কনস্ট্রেন্ট ঠিকঠাক, আর যদি এরার আসে তাহলে তোমার কনস্ট্রেন্ট ফলো করেনি, ঠিক আছে না? এরকম বিষয়টা।
তো তার মানে এখানে কি কি হতে পারে, খুব সিম্পল বিষয়, যে ইউনিক হতে হবে, বুঝতেই পারছো, ইউনিক হতে হবে, নট নাল হতে হবে, এবং কোনো ইনভ্যালিড ডেটা দেওয়া যাবে না। অবশ্যই ইনভ্যালিডটা কিন্তু চেক করতে হবে, তার কারণ তুমি এখানে 002 লিখছো, পরের লাইনে গিয়ে 3 লিখলে ইউনিক তো বটে, কিন্তু তুমি ফরম্যাট ফলো করছো না, ডোমেন কনস্ট্যান্ট এটাকে আটকে দেবে, তাহলে 003 লিখতে হবে, ইনভ্যালিড ডেটা দেওয়া যাবে না। এইবার যেটা আসছে ইউনিক কি কনস্ট্যান্ট, ঠিক আছে, তুমি বলবে যে স্যার প্রাইমারি কি কনস্ট্যান্টটাও তো ইউনিক হচ্ছিল, তো এখানে আবার আলাদা করে ইউনিক কি কনস্ট্যান্ট আনার মানেটা কি? এখানে জাস্ট একটা ছোট্ট লাইন মনে রাখলেই এর কাজ হয়ে যাবে। ইউনিক কি কনস্ট্যান্টে ইউনিক ভ্যালু দিতে হবে যেটা প্রপারলি চলবে, কিন্তু ইউনিক কি কনস্ট্যান্টের ক্ষেত্রে একটা কনসেপ্ট হচ্ছে যে তুমি পুরো গোটা যে টেবিলটা আছে তার মধ্যে যে কোনো একটা রোতে তুমি নাল অ্যাড করতে পারো। একটার বেশি হলে এরার, একটার বেশি না হলে কোনো এরার দেবে না। এটা হচ্ছে ইউনিক কি কনস্ট্যান্ট। তাহলে দা ইউনিক কি constraint in DBMS ensure that all values in a specified column are distinct across the table. It prevents duplicate entities, maintaining data integrity, but unlike the primary key constraint, it allows one null value. এই লাইনটাই কিন্তু আসল কাজ, ওয়ান নাল ভ্যালু। কাজ কিন্তু সেম চলছিল, শুধু একটা জায়গায় গিয়ে এসে এই জিনিসটা ইয়ে করলো। সাপোজ ভাবো এমপ্লয় আইডি আর ইমেল আইডি লিখছো, ঠিক আছে, তাহলে এমপ্লয় আইডি 001, 002, 003 আছে। সাপোজ তুমি ভাবো এখানে একজনের কিছু xyz@gmail.com দিয়েছো, ভাবো এটা নাল। এবার ভাবো তুমি এখানে এটার এই পরের যেটা আছে তার একটাও কিছু দিয়েছো, ধরো PQ, ওকে না, এরকম দিয়েছো। এইবার কিন্তু তোমার এই ক্ষেত্রে ইউনিক কি কনস্ট্রেন্ট কিন্তু কাজ করবে, মানে একদম হ্যাঁ ঠিকঠাক ওকে আছে, কোনো অসুবিধা নেই, এখানে কোনো অসুবিধা নেই। ইউনিক ভ্যালু আছে কিন্তু এখানে এরার আসবে না একটা নাল থাকলো, তার কারণ কি, একটা নাল ভ্যালু ও অ্যাকসেপ্ট করবে, একটা নাল ভ্যালু ও অ্যাকসেপ্ট করবে, allows one null, এটা অ্যাকসেপ্ট করবে, এই কনস্ট্যান্ট এটা করবে। কিন্তু তুমি যেই এখানে ধরো একটা রকম আর একটা ডেটা এন্ট্রি মারছো 004 নাল, সেই ক্ষেত্রে কিন্তু এটা আর অ্যাকসেপ্ট করবে না, কারণ একটা নাল নিতে পারে, দুটো নাল নেবে না, দুটো নাল হলেই সেটা এরার হয়ে যাবে, ঠিক আছে, এই হলো লজিক। এরপর তোমাদের আর একটা কনস্ট্রেন্টই পড়ে থাকে যেটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, ওকে না। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট বোঝার আগে তোমাদের কি এর একটা কনসেপ্ট বুঝতে হবে। সাপোজ ভাবো একটা টেবিল আছে যেখানে বলা আছে স্টুডেন্ট আইডি অ্যান্ড স্টুডেন্ট নেম,
001, 002, 003। ভাবো এটা আর, এটা এস, এটা পি। ঠিক। আচ্ছা, আমরা আর একটা টেবিল বানাচ্ছি যেখানে লেখা রয়েছে কোর্স আইডি, কোর্স নেম, স্টুডেন্ট আইডি। ঠিক আছে, ভাবো এটা লেখা আছে 10, 11, 12। ঠিক আছে, এখানে ধরো কোর্স নেম লেখা রয়েছে সিএস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর একটা ভাবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ধরো এটা 002, 001, 003। কি কনস্ট্রেন্ট যখন পড়াবো আরো ডিটেলিং এ পড়বো, জাস্ট এখানে তোমার শুধু এখন দুটো জিনিস ভাবো এটা তোমার টেবিল 1, এটা তোমার টেবিল 2। ঠিক আছে না? এই টেবিল 1-এ তুমি প্রাইমারি কি কাকে সেট করেছো? স্টুডেন্ট আইডি কে। এটা তোমার প্রাইমারি কি, কারণ এটা এখানে ইউনিক। আর এখানে তুমি কোর্স আইডি কে প্রাইমারি কি সেট করেছো, কারণ এটা তোমার এখন ইউনিক। ঠিক আছে না? ওকে, এরপর গল্পে বলছে আর একটা কি আছে যেটাকে আমরা বলি ফরেন কি। কি কি? ফরেন কি। FOREIGN, ফরেন কি। ফরেন কি কাকে আমরা বলবো? ফরেন কি আমরা তাকে বলবো যখন কোনো পার্টিকুলার একটা টেবিলের প্রাইমারি কি অন্য কোনো একটা টেবিলে এসে বসে, তখন এই টেবিলের পার্সপেক্টিভে এই অ্যাট্রিবিউটকে বা এই ফিল্ডটিকে আমরা ফরেন কি বলি। যখন কোনো পার্টিকুলার টেবিলের একটি প্রাইমারি কি অন্য কোনো টেবিলে এসে একটি ফিল্ড হয় এবং সেই ফিল্ডটিকে আমরা এই পার্টিকুলার পার্সপেক্টিভে বলে থাকি ফরেন কি, কারণ এই টেবিলে একটা প্রাইমারি কি আছে। এবং ফরেন কি যে ইউনিক হতেই হবে এমন কোনো মানে নেই। ফরেন কি তোমার চাইলে ডুপ্লিকেটও হতে পারে। এইটুকু জাস্ট আপাতত জেনে রাখো, আরো ডিটেলিং এ আমরা পরে বলবো। ঠিক আছে, প্রাইমারি কি আর ফরেন কির গল্প বোঝা গেল। এইবার আসছি আমরা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট। ঠিক আছে, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্টস যে রুলস আছে যেখানে বলা হয় যে তুমি যখন একটা টেবিলের সাথে একটা রিলেশনশিপ ক্রিয়েট করার চেষ্টা করছো, যেন সেই ক্ষেত্রে সেই কাজটা যেন কনসিস্টেন্ট হয়, সেখানে যেন সেই কাজটা যেন একরকম থাকে, কোনোভাবে চেঞ্জ যেন না হয়ে যায়। ঠিক আছে, আমি তোমাদের ডেফিনেশনটা লিখে বলছি। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি constraints কি বলছে? referential integrity constraint are rules that ensure relationship between tables remain consistent. Okay na? They enforce that a foreign key in one table must either match a value in the referenced primary key of another table or be null.
ঠিক আছে, মানে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, they enforce that a foreign key in one table must either match a value in the referenced primary key of another table or be null। মানে এই টেবিলে যে ফরেন কিটাকে তুমি লিখেছো সেই ফরেন কিটা তো কোনো একটা পার্টিকুলার টেবিলের রেফারেন্সড, সেই যে প্রাইমারি কির যে ফিল্ডগুলো ছিল সেইগুলো যেন সবগুলো এর মধ্যে প্রেজেন্ট থাকে। ঠিক দেখো 002 এখানে আছে, 001 এখানে আছে, 003 এরকম আছে। যদি তুমি ধরো টেবিল তৈরি করেছো এখানে 003 লেখোই নি, এখানে লেখোই নি, তাহলে আমরা বলবো এই দুটো টেবিলের মধ্যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হয়নি। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হয়নি, কারণ তোমাকে দুটো অবশ্যই মাস্ট বি থাকতেই হবে। যদি না থাকে তাহলে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হবে না। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হবে না। হতে পারে এটা ডুপ্লিকেট হতে পারে, কিন্তু তোমাকে কিন্তু কোনোভাবেই সেটা থাকতেই হবে। যেমন আমি একটা জিনিস বলছি, এক্সাম্পল ভাবো, একটা ব্লক নাম্বার আর একটা ব্লক লোকেশন। ভাবো ব্লক নাম্বার 001 এর লোকেশন ভাবো দিল্লি, ব্লক নাম্বার 002 এর লোকেশন হচ্ছে মুম্বাই, ব্লক নাম্বার 003 এটা ভাবো কলকাতা। ঠিক আছে, এবার তুমি এখানে ধরো লিখছো স্টুডেন্ট আইডি, আচ্ছা স্টুডেন্ট নেম, সেমিস্টার, তার সাথে তুমি এখানে এই ব্লক নাম্বারটাকে জুড়লে। ঠিক আছে না, ভাবো এটা তোমার টেবিল 1, এটা তোমার টেবিল 2। ঠিক আছে, এই টেবিলে তুমি এটাকে প্রাইমারি কি সেট করেছো, দিস ইজ ইউর প্রাইমারি কি। স্টুডেন্ট আইডি ভাবো 001, 002, 003, 004, নেমটা ছেড়ে দাও, ভাবো সেমিস্টার 4, 5, 2, 4 এরকম আছে। ব্লক নাম্বার 002, 001, 003, 001। কি হলো গল্পটা, এটা তোমার প্রাইমারি কি। এই প্রাইমারি কিটাকে তুমি এখানে ইউজ করছো কি, ফরেন কি। এই ফরেন কিটা কোথাকার ভ্যালু নিয়েছে, এই টেবিলের রেফারেন্স ভ্যালু নিয়েছে। ঠিক, দেখো তো এখানে যতগুলো ভ্যালু ছিল এখানে কি সবগুলো আছে, 2 আছে, 1 আছে, 3 আছে, আছে তো অবশ্যই আছে। এবার হতেই তো পারে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট সেম ব্লক থেকে এসছে, সেম অ্যাড্রেস তাদের, হতেই পারে ও দিল্লি থেকে বিলং করছে, এও দিল্লি থেকে বিলং করছে। তো এটা ম্যাটার করে না, ডুপ্লিকেট থাকুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নাল করা যাবে না। এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে এখানকার সমস্ত ভ্যালু এখানে প্রেজেন্ট থাকতে হবে। এবার তুমি বলছো যে স্যার তাহলে আমি যদি এখানে কোনোভাবে আমি এটাকেই না এটা 001ই লেখো, ভাবো যে এইটাকেও আমি 002 লিখছি, তাহলে কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ফলো করছে না। তার কারণ এই 3টা এখানে মিসিং আছে, এই 3টা এখানে থাকতে হবে। ঠিক আছে, এই হলো তোমাদের টোটাল পুরো ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের কনসেপ্ট। পুরোটা ভালো করে পড়বে, যেখানে প্রবলেম হবে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, থ্যাংক ইউ।